আজকে হচ্ছে ৩ মার্চ। আজকে থেকে ঠিক ১০০ বছর আগে ৩ মার্চ ১৯২৪ সালে কি হয়েছিল আমরা অনেকেই জানি না যে ইসলামের খেলাফত শেষ হয়েছিল আজকে থেকে ঠিক ১০০ বছর আগে। টুডে ইজ দ্য 100th অ্যানিভার্সারি। ইসলামিক খেলাফত, অটোমান খেলাফত যেটা ছিল সেটা শেষ হয়েছিল। খেলাফত শুরু হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে ৬৩২ খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছে ১৯২৪ খ্রিস্টাব্দে। এই টাইপের কোনো একটা পলিটিক্যাল অফিস সবচেয়ে লম্বা পৃথিবীর ইতিহাসে এটি। সো কীভাবে এই শেষটা হলো ১০০ বছর আগে এবং তার কনসিকুয়েন্স কী সেটা নিয়ে আমরা ব্রিফলি একটু জেনে নিই। খেলাফত মানে হচ্ছে খলিফা, যে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অথবা হচ্ছে গিয়ে আগের একজনের জায়গায় যে আসে তাকে বলা হয় খলিফা। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে যিনি দাঁড়াচ্ছেন পলিটিক্যাল লিডার হিসেবে তাকে বলা হয়তো খলিফা, ইংলিশে বলা হয় ক্যালিফ। তো এই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে চুজ করা হয়েছিল। তারপরে সেখান থেকে আমরা মোটামুটি 4টা ফেজ বলতে পারি খেলাফতের। প্রথমে ছিল হচ্ছে খুলাফার রাশিদুন, তারপরে ছিল হচ্ছে উমাউই খেলাফত, তারপরে ছিল আব্বাসিদ খেলাফত এবং তারপরে সর্বশেষ ছিল অটোমান খেলাফত, উসমানী যাদেরকে বলা হয় উসমানী খেলাফত। সো আগেরগুলোর হিস্ট্রি কোয়াইট ইন্টারেস্টিং। যদি জানতে চান কমেন্টে জানান, আরও ভিডিও বানানোর চেষ্টা করব। বাট ফর দ্য টাইম বিং আজকে যেহেতু ১০০ বছর পূর্তি, একটা স্যাড ইভেন্টের, দুঃখজনক হলো সত্যি যে খেলাফতের সমাপ্তি ঘটেছিল ১০০ বছর আগে। তো আমরা সেই টাইম ফ্রেমটা নিয়ে কথা বলবো যে ১০০ বছর আগে আসলে কী হয়েছিল। সো ১০০ বছর আগে ১৯২৪ সালের আগের কয়েক বছরে এটার বীজ বপন হয় এন্ডিংয়ের। তারও কয়েকশো বছর আগে থেকে এটার একটা ডিক্লাইন বা পরিসমাপ্তির সূচনা। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ 16th সেঞ্চুরিতে ১৬০০ শতাব্দীর দিকে অটোমান সাম্রাজ্য, অটোমান খেলাফত ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পলিটিক্যাল এন্টিটি। যদিও আব্বাসি খেলাফতের সময়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইত্যাদি অনেক দিক থেকে অনেক স্ট্রং ছিল এবং অটোমানরা সেই তুলনায় সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিকে অতটা আগানো ছিল না, কিন্তু পলিটিক্যাল পাওয়ার হিসেবে তারা সবচেয়ে বেশি আগানো ছিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে স্ট্রং পলিটিক্যাল এন্টিটি ছিল 16th সেঞ্চুরিতে। ইভেন সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট যাকে বলা হয়, ইউরোপিয়ান লিটারেচারও তাকে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে ডাকা হয়। সেই অটোমান খলিফার সময় 16th সেঞ্চুরিতে অটোমানরা একদম ওসমানীরা ভিয়েনা পর্যন্ত, অস্ট্রিয়া পর্যন্ত চলে আসছিল। সো এই সময়ের পর থেকে আস্তে আস্তে ডিক্লাইনটা শুরু হয়, নিচের দিকে নামতে থাকে তাদের ওভারঅল টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইত্যাদি দিক থেকে। যখন ইউরোপে এগিয়ে যাচ্ছে তখন অটোমানরা, উসমানীরা সেইভাবে তাল মিলিয়ে চলেনি। বিভিন্ন রিজন আছে, হয়তো বা কোনো রকমভাবে একটা আত্মতুষ্টি ছিল বা অনেক রকম পলিটিক্যাল থিওরি দেওয়া হয় যে কেন তাদের ডিক্লাইনটা হলো। তো এবং সময়ের সাথে সাথে তাদের ওভারঅল যে কন্ট্রোল, তাদের যে ল্যান্ড ছিল, যাদের যে অঞ্চলগুলোর উপরে তাদের কর্তৃত্ব ছিল, সেগুলো আস্তে আস্তে অনেকগুলোই স্বাধীন হয়ে যেতে শুরু করে। অথবা যেখানে মুসলিম মেজরিটি ছিল না, যেমন ধরা যাক বলকান অঞ্চলগুলো যেগুলোতে আমরা ট্রাভেল করেছি, স্লাভিক যে ল্যান্ডগুলো ছিল সেখানে একটা গুড পার্সেন্টেজ অফ নন মুসলিম ছিল, তারা স্বাধীন হয়ে যায় অনেকেই। এবং হচ্ছে যে জায়গায় মুসলিম ল্যান্ড ছিল, মিশরের মতো জায়গাগুলো, তারা আস্তে আস্তে সরে যেতে থাকে। অর্থাৎ তারা নমিনালি খলিফা হিসেবে মেনে নিলেও তারা মোটামুটি প্র্যাকটিক্যালি তারা স্বাধীন হয়ে যায়। তারপরেও অনেকখানি টেরিটরি ছিল ওসমানী শাসনের শেষ পর্যন্ত, এবং তারা হচ্ছে এই ডিক্লাইনের পরেও তাদের যেটুকু ছিল সেটা ইমিডিয়েট যে কজটা ছিল তাদের পরিসমাপ্তির, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সাথে অংশগ্রহণ করা, যেখানে যুদ্ধটা আসলে মুসলিমদের যুদ্ধ ছিল না, এটা রেস্ট অফ ইউরোপের যুদ্ধ ছিল ফর ভেরিয়াস রিজনস। ইয়াং টার্কস বলে একটা গ্রুপ ছিল যারা হচ্ছে বেশ প্রভাবশালী ছিল, তাদের প্রভাবে এবং আরও নানান রিজনে খলিফা সিদ্ধান্ত নেন যুদ্ধে অংশগ্রহণ করতে, এবং এজ এ রেজাল্ট অবিলম্বে ওসমানী যে ল্যান্ড ছিল, তাদের যে ভূখণ্ড ছিল, সেখানে ফ্রেঞ্চ, ইংলিশ, ইটালিয়ান, গ্রিক সেনাবাহিনীরা আক্রমণ করে এবং এই সময়ই ফিলিস্তিন হাতছাড়া হয় 1918 সালে।
এবং তারপর থেকে ফিলিস্তিন আর মুসলিমদের হাতে ফিরে আসেনি, এবং বাগদাদ সহ অনেক যে হিস্টোরিক্যাল ঐতিহাসিক মুসলিম শহরগুলো আছে সেগুলো অ্যালাইড ফোর্সেস যারা ছিল, বিশ্বযুদ্ধের অন্য পক্ষ ছিল, তাদের হাতে চলে যায় মুসলিমদের হাত থেকে। যদিও মুসলিম মেজরিটি স্টিল ছিল, কিন্তু শাসন চলে যায় অন্যদের হাতে। এবং ইভেন টার্কির যে কোর যে ভূখণ্ড ছিল সেটাও আক্রমণ করা হয়, কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে সমর্থ হয় তুরস্কের বাহিনী। অটোমানদের বাহিনী যুদ্ধ করে জয়লাভ করে। ব্যাটল অফ গালিপলি একটা আছে 1916 সালে, সেটাতে উসমানীরা জয়লাভ করে। আর তারপরে এরপরেও প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 1918 পরেও টার্কিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেটাকে বলা হয়, সেখানে হচ্ছে এই ফরেন শক্তিগুলোকে প্রতিহত করে টার্কি বা উসমানি টার্কি যেটা ছিল তুরস্ক, তাদেরকে স্বাধীনতা লাভ করতে সাহায্য করে যে আর্মি। সে আর্মির একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তি ছিল মুস্তাফা কামাল, যে পরবর্তীতে আতাতুর্ক নামে পরিচিত হয়। তো তার এই দুইটা যুদ্ধের কারণে তার যে পপুলারিটি তৈরি হয়, সেটাকে কাজে লাগিয়ে সে পরবর্তীতে প্রাইম মিনিস্টার এবং তারপর প্রেসিডেন্ট হয়। এবং মুস্তাফা কামাল ইসলামকে একদমই পছন্দ করতো না, এবং তার মোটামুটি ওভারঅল তার ভিউটা ছিল যে সেকুলার হতে হবে এবং যতটুকু বেশি সম্ভব ইউরোপের মতো হওয়া যায় ততই ভালো। এবং তুরস্কের এবং উসমানী সাম্রাজ্যের যে পতন, সেটার জন্য সে ইসলামকে দায়ী করে, এবং সময়ের সাথে সাথে সে যতটুকু সম্ভব ইসলামের যে প্র্যাকটিসগুলো সেগুলোকে সরিয়ে ফেলতে চেষ্টা করে। ওয়ান অফ দ্যাট ওয়াজ সে খিলাফতকে সরিয়ে ফেলার যে চেষ্টাটা ছিল, সেটার জন্য 1922 সালে যে শেষ যে খলিফার হাতে ক্ষমতা ছিল, সেই খলিফাকে সরিয়ে দিয়ে রিপাবলিক তৈরি করা হয়, প্রজাতন্ত্র তৈরি করা হয়, তুরস্কের প্রজাতন্ত্র। এবং তারপরে ইমিডিয়েটলি সে ঠিক সাহস করে নেয় যে হচ্ছে একদম কোনো খলিফা থাকবে না এই জিনিসটা, কারণ তুরস্কের ভিতরে এবং ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন মুসলিম দেশ থেকে খেলাফতের পক্ষে একটা সেন্টিমেন্ট ছিল, যে কারণে সে নির্বাহী ক্ষমতাধারী শেষ খলিফার একজন কাজিন আব্দুল মজিদ দ্য সেকেন্ড যাকে বলা হয়, ওনাকে নিয়ে আসে অ্যাজ এ জাস্ট একটা সিম্বলিক ফিগার হেড হিসেবে, জাস্ট খলিফা নামে, কোনো পলিটিক্যাল পাওয়ার ছাড়া এভাবে রাখা হয়েছিল। এই পর্যায়ে 1922 সাল থেকে নিয়ে 1924 পর্যন্ত খলিফা খুবই দুর্বল ছিলেন পলিটিক্যালি, কোনো ক্ষমতাই ছিল না। ইভেন হচ্ছে ওনার হাত খরচের জন্য মুস্তাফা কামালের কাছে হাত পাততে হতো। এবং এরকম কিছু চিঠিপত্র আছে যে উনি মুস্তাফা কামালের কাছে চিঠি লিখেছেন যে তাকে কিছুটা তার হাত খরচ বাড়িয়ে দেওয়া হোক, এবং এই হাত খরচ বাড়িয়ে দেওয়া হোক সেই রিকোয়েস্টটা খুব হার্শভাবে মুস্তাফা কামাল রিফিউজ করছে। এবং করার পরে হচ্ছে সে এটাও লিখছিল যে হচ্ছে মানে আপনি আর আমার কোনো সেক্রেটারির কাছেও চিঠি লিখবেন না। এই খেলাফতের এই দুর্বল অবস্থা দেখে বিভিন্ন জায়গায় খেলাফতের পক্ষে বিভিন্ন রকম আন্দোলন বা বিভিন্ন রকম মুভমেন্ট তৈরি হয়। এর মধ্যে একটা ছিল ভারতীয় উপমহাদেশের খেলাফত আন্দোলন। আমরা অনেকে এটা নাম শুনেছি খেলাফত আন্দোলনের। তো সেই খেলাফত আন্দোলনটা ছিল মূলত তুরস্কে যে খেলাফতের যে অসম্মান হচ্ছে, তাদের যে ক্ষমতা কমে যাচ্ছে, এটাকে কোনোভাবে রিস্টোর করা যায় কিনা এটা নিয়ে। তো এই খেলাফত আন্দোলনের পক্ষ থেকে তুরস্কতে লিফলেট বিলি করা হয় যে খেলাফতকে প্রিজার্ভ করা হোক, রক্ষা করা হোক, এবং চিঠিও লেখা হয় মুস্তাফা কামাল প্রেসিডেন্ট হওয়ার পরে যে প্রাইম মিনিস্টার হয়েছিলেন তার কাছে। তো 1923 সালে প্রাইম মিনিস্টার কাছে চিঠি যাওয়ার ফলে এটাকে মুস্তাফা কামাল একটা সুযোগ হিসেবে নেয় যে তুরস্ক একটা রিপাবলিক, একটা প্রজাতন্ত্র, এখানে মানে ফরেন একটা ইন্টারভেনশন করা হচ্ছে, হস্তক্ষেপ করা হচ্ছে, এটা করা ঠিক হবে না। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে সে টার্কিশ পার্লামেন্ট বা অ্যাসেম্বলির মাধ্যমে একটা আইন পাশ করে খেলাফতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করে 1924 সালের 3 মার্চ, আজকে থেকে এক্স্যাক্টলি 100 বছর আগে। এটা একটা স্যাড ইভেন্ট মুসলিমদের জন্য। খেলাফতের পজিটিভ নেগেটিভ অনেক ছিল, ভালো খলিফা ছিল, খারাপ খলিফা ছিল, খেলাফতের অনেক শক্তিশালী সময় ছিল, দুর্বল সময় ছিল, বাট স্টিল মুসলিমদের একটা ইউনিটির একটা জায়গা ছিল, সেটা এরপর আর হয়নি। তার পরবর্তীতে চেষ্টা করা হয়েছে, অনেক রকম ডাক দেওয়া হয়েছে, কিন্তু এই মডার্ন নেশন স্টেটগুলো, এই দেশগুলো তৈরি হওয়ার পরে, আলাদা আলাদা প্রজাতন্ত্র এবং দেশগুলো তৈরি হওয়ার পরে কোনো একজন ব্যক্তিকে খলিফা হিসেবে নেওয়াটা আর সম্ভব হয়নি।
কোনো ঐক্যমত তৈরি হয় না এই ব্যাপারে, কেউ আর এগ্রি করতে পারে নাই যে কে আসলে খলিফা হওয়া উচিত। সেন্টিমেন্টটা ছিল কিন্তু হয় নাই। এটার ফলে বিভিন্ন রকম মুভমেন্ট তৈরি হয়েছে, ইখওয়ান, তারপরে ভারতের দেওবন্দ, বিভিন্ন রকম মুভমেন্ট তৈরি হয়েছে যারা হচ্ছে কেউ পলিটিক্যাল, কেউ ইসলামী জ্ঞান অর্জনের দিকে, বিভিন্ন রকম চিন্তা এবং বিভিন্ন রকম মুভমেন্ট তৈরি হয়েছে গত 100 বছরে। 80 দশকের পর থেকে দেখেছি যে বিভিন্ন দেশে দেশে আবার ইসলামিক আইডেন্টিটির একটা রিভাইভাল হয়েছে, অনেকে আবার ইসলাম প্র্যাকটিস করার দিকে মনোযোগ দিয়েছে। ওই সময়টা কেটে এসেছে গত 100 বছরে। এখন পর্যন্ত কোনো খেলাফত নেই, যে মাঝখানে যে কিছু ডাক দেওয়া হয়েছিল ইন্ডিভিজুয়াল কিছু ছোটোখাটো, যেগুলো কেউ মেনে নেয়নি। তো হয়তো বা ইমাম মাহদির আগমনের আগে আর হয়তো বা খেলাফত হবে না, আল্লাহ ভালো জানেন। কিন্তু আজকে 100 বছর আগে খেলাফতের সমাপ্তিতে আমার কাছে মনে হলো যে এটার হিস্ট্রিটা নিয়ে একটু আলোচনা করা যাক। আরও যদি এরকম ভিডিও দেখতে চান, আরও যদি জানতে চান, জানাবেন কমেন্টে। হ্যাপি লার্নিং।